সুসন্তান গঠন করার জন্য করার জন্য হেরিডিটির ভূমিকা কতখানি আর পরিবেশ পরিস্থিতি শিক্ষার ভূমিকা কতখানি? কার ভূমিকা কতখানি? হেরিডিটি। আচ্ছা, হেরিডিটি বলতে যেটা বলছো, বসো, হেরিডিটি বলতে যেটা তুমি বলছো সেটা হচ্ছে জেনেটিক ধারাবাহিকতা, যে জেনেটিক ধারা দিয়ে আমরা আসছি, সেটা হচ্ছে হেরিডিটারি। অর্থাৎ বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে এবং ওই বংশের কাছ থেকে আমি কিছু ক্যারেক্টার পাচ্ছি, কিছু কিছু কোয়ালিটি পাচ্ছি। আমি কোনো একটা গুণ হতে পারে, যেমন একজন ভালো গাইতে পারছে, ভালো গান করে, দেখা যাচ্ছে যে তার মাও ভালো গান করতেন, তার হয়তো ঠাকুরদাও ভালো গান করতেন বা দাদু ভালো গান করতেন। এইটা হচ্ছে হেরিডিটারি। হয়তো দেখা যাবে যে যেমন মায়ের গলার স্বর, মেয়েরও ফোনের মধ্যে সে একই রকম গলার স্বর, মেয়ে মাকে মনে হচ্ছে না একই ফোনে। এগুলি হেরিডিটারি। যেটা হেরিডিটারি নয় সেটা হচ্ছে স্বভাব, অর্থাৎ দৈব স্বভাব, নাসনিক স্বভাব। একজন খুব ভালো গায়িকা হতে পারে কিন্তু সে খুব ভালো মানুষ, একজন খুব ভালো শিল্পী হতে পারে কিন্তু সে খুব চরিত্রবান। বেশিরভাগকে দেখা যায় যে শিল্প জগতে মানুষদের কোনো চরিত্র থাকে না। মানে আমাদের যত সেলিব্রিটি যে সমস্ত শিল্পীদের আমরা দেখি, এই বলিউড বা টলিউড, এই কালিউড, যত যত মুড আছে, হ্যাঁ, এই জঙ্গলগুলোতে, মুড মানে জঙ্গল, এই জঙ্গলগুলোতে খুব একটা সেলিব্রিটিদের খুব সুন্দর সুস্থ জীবন দেখা যায় না। তাহলে এই চরিত্র, স্বভাব, বিবেক, শ্রদ্ধা এগুলো কিন্তু মা বাবার কাছ থেকে আসে না। এগুলো দুটো দিক, দুটো কোত্থেকে আসে? দুটো দিক। একটা হচ্ছে জন্মান্তরের সংস্কার, যেটার সাথে মা বাবার কোনো প্রত্যক্ষ যোগ নেই। মা বাবার সাথে যোগটা হচ্ছে ফিজিক্যাল, অর্থাৎ সে হয়তো বাবার মতন দেখতে, মায়ের মতন হাইট, মায়ের মতন কণ্ঠস্বর, বাবার মতন চোখ, এরকম ধরনের কিছু ফিজিক্যাল বা কিছু গুণগত পার্থক্য মিল আছে, কিন্তু স্বভাবটা আলাদা, গুণ আর স্বভাবটা আলাদা। তুমি ভালো রান্না করতে পারো, এটা তোমার গুণ, কিন্তু মানুষকে ভালোবাসো, মানুষকে খাওয়াতে ভালোবাসো, এটা তোমার স্বভাব। তুমি হয়তো রান্না খুব ভালো করতে পারো কিন্তু মোটেও কাউকে খাওয়াতে পছন্দ করো না, আর তোমার স্বভাবটা খুব একটা উদার নয়। বুঝতে পেরেছ? তাই এই স্বভাবটা কোত্থেকে আসে? জন্মান্তরের যে সংস্কার, সে জন্ম পূর্ব জন্মে যা যা করেছে, যে জীবন যাপন করেছে, সেই জন্মগুলোর যে ছাপ, সেটা হচ্ছে প্রথম তার স্বভাবের ভিত। এরপর যাকে বলা হয় অর্জিত সংস্কার। অর্জিত সংস্কার বলতে সে তার মা, বাবা, পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, স্কুল কলেজ, এই সব থেকে সে যা স্বভাবটা পাচ্ছে, এটা অর্জিত, অ্যাকোয়ার্ড। এই অ্যাকোয়ার্ড সংস্কারের মধ্যে যদি কোনো একজন মহান কোনো মানুষের সংস্পর্শে সে আসে, সে পরিবারে এক জ্যাঠামশাই হতে পারে, সে পাড়ার একজন কোনো মা হতে পারে, তার প্রাইভেট টিউশন করায় হয়তো কোনো একজন দিদিমণি সে হতে পারে, একটা মহৎ মনের মানুষ, স্কুলের কোনো শিক্ষক বা শিক্ষিকা হতে পারেন, বন্ধু বান্ধবদের মতন কয়েকজন হতে পারেন, কিংবা গুরু হতে পারেন, কিংবা সাধু হতে পারেন, সন্ন্যাসী হতে পারেন। তাহলে তার প্রভাবটা সাধারণত সবচেয়ে বেশি হওয়া উচিত, কারণ যেহেতু তারা খুব পাওয়ারফুল হয়, যে যত পজিটিভ সে তত পাওয়ারফুল। জানবে আজকে ধরো এখানে ধরো 30টা লোক মিথ্যে কথা বলে, প্রত্যেকটা কথায় মিথ্যে কথা বলে, আর আরেকজন আছেন তিনি হয়তো সবসময় সত্যি কথা বলেন। ওই 30টা মিথ্যুকদের থেকে এই একজন সত্যবানের শক্তিটা অনেক বেশি। এই 30+1 31-এর মধ্যে
যদি ছোট ছেলে থাকে বা মেয়ে থাকে, সে বেশি প্রভাবিত হবে এই একজন সত্যবাদীর দ্বারা, 30 জন মিথ্যাবাদীর দ্বারা নয়। এইটাই বলতে চাইছি, যিনি পজিটিভ তিনি খুব পাওয়ারফুল। তাই জন্যে অ্যাকোয়ার্ড জীবনের মধ্যে, যখন তার অর্জিত সংস্কারের মধ্যে যদি সে ভালো তেমন কোনো সঙ্গ বা সান্নিধ্য পায়, তাহলে তার জীবনে সে এমন একটা গতি পেয়ে গেল যে গতিতে তাকে অনেক তার নিজের পোটেনশিয়াল একদম শেষ সীমার দিকে তাকে নিয়ে যাবে। বুঝতে পেরেছ? এই দুটো মিলিয়ে হয়। এবারে যে জন্মান্তরে যে সংস্কার নিয়ে সে এলো, সেই সংস্কারের মধ্যে দৈব দিকও থাকে, আসরিক দিকও থাকে। কারণ আমরা সবাই শুধু ভালো কাজ করি তা নয়, অনেক মন্দ কাজও করি। আমরা কিন্তু হেসে হেসে ভালোবেসে সবার সাথে কথা বলছি তা নয়, হয়তো রেগে আচ্ছা করে কিছু কঠিন কথা শুনিয়ে দিয়ে মানুষের চোখে জল এনে দিলাম, সেটাও হতে পারে। সুতরাং অনেক নেগেটিভ, অনেক রাক্ষসের মতন কাজও করি আমি হয়তো। তাহলে আমার যখন জন্মান্তর হবে তখন আমার মধ্যে আসরিক ভাবও থাকবে, দৈব ভাবও থাকবে। এবার তুমি এমন বাগানে যদি তুমি তাকে রাখো যে বাগানে দৈব গাছ বেশি, তাহলে আসরিক ভাবটা আস্তে 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 কেটে গিয়ে তার মধ্যে দৈব ভাব জেগে উঠবে, সে দৈব গাছ হয়ে যাবে। বা এমন যদি বাগানে তাকে রাখো যে বাগানে আসরিক গাছ বেশি, হয়তো তাল গাছ বেশি, আসরিক গাছ বেশি হয়, তেঁতুল গাছ বেশি, কদবেল গাছ, এগুলো সব আসরিক তামসিক গাছ বেশি, তাহলে আমার মধ্যে যে দৈব গুণ ছিল সেগুলো আস্তে 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 ধামাচাপা পড়ে আমার মধ্যে আসরিক বৃত্তিগুলো বেশি হয়ে যাবে। বুঝতে পেরেছ? এবার আরেকটা প্রসঙ্গ তো বলে দিই, মা বাবা যদি দৈবগুণ অধিকারী হন ভালো, কিন্তু তার সাথে এটাও জানবে মা বাবার ভূমিকা ছেলে মেয়েদের নৈতিক চরিত্র ডেভেলপমেন্টের ক্ষেত্রে 10-11 বছর বয়স পর্যন্ত। তারপর থেকে ছেলে মেয়ের মনের ওপরে মা বাবা দখল কমে যায়। এটাই প্রকৃতির নিয়ম। এটা ছেলের দোষও নয়, মেয়ের দোষও নয়, মা বাবার দোষও নয়। তখন তার জীবনে অন্য জগৎ খুলতে আরম্ভ করে, বন্ধু বান্ধব, মাস্টার মশাই, শিক্ষক, আচার্য, গুরু, এদের জগৎ খুলতে আরম্ভ করে। তাদের প্রভাবটা তখন তার মধ্যে বেশি হয়। তখন যদি তাদের প্রভাবটা খুব নেগেটিভ হয়, তখন সে মা বাবার শত্রু হয়ে যেতে পারে তখন সেই সময়কে, যেটাকে আমরা জেনারেশন গ্যাপ বলি। এটা সম্বন্ধে ঋষিরা খুব ভালো জানতেন। তাই জন্য 12 বছর বয়স থেকে ছেলেদের ব্রহ্মচর্য আশ্রমে পাঠানোর রীতি ছিল। ভালো সঙ্গ পাক, মা বাবার কাছ থেকে দূরে যাক, এইটা দরকার, এটা বোঝা দরকার। হ্যাঁ বলো, কি প্রশ্ন করছি? কেন নেই? করো না, করলেই হবে। যারা যদি মানুষ যদি চায় যে নিয়ে আসবে, দেখো যদি আমরা আবার আজ এককালে ব্রহ্মচর্য যুগ ছিল, তাই না? বৈদিক আশ্রম ব্রহ্মচর্য যুগ ছিল, ওই জন্য খুব একটা প্রাচীন কালে নয়। ইংরেজরা যখন ছিল এখানে তখনও ছিল, মানে সেটা মাত্র 150 বছর আগে। 150 বছর আগে পর্যন্ত এখানে তোমার টোল, ব্রহ্মচর্য আশ্রম, গুরুকুল মানে সারা ভারতবর্ষে ছিল। যেটা মুসলমান এসে ধ্বংস করেছে এই দেশে, সেটা হচ্ছে উচ্চশিক্ষা, হায়ার লার্নিং। নালন্দা, তক্ষশিলা, বিক্রমপুর, এরকম একের পর এক হায়ার লার্নিং বন্ধ করে দিয়েছে মুসলমানরা। কিন্তু প্রাইমারি যে এডুকেশন, সেটা কিন্তু বন্ধ করেনি। ওরা নিজেরাও শুরু করেছে ওদের মাদ্রাসা এখানে। তাহলে 20 দিন আগে পর্যন্ত ছিল। কে পাল্টেছে? কে পাল্টেছে? মানুষই পাল্টেছে, ইংরেজদের মাধ্যম করে। ইংলিশ এডুকেশন অ্যাক্ট নিয়ে আসলো তারা, নিয়ে পাল্টে দিলেন। তাহলে আজকে যদি তুমি তোমার আমার মধ্যে যদি দাবি ওঠে এটা হওয়া দরকার, তাহলে আজকে আবার পাল্টাতে আরম্ভ করবে। ইনফ্যাক্ট প্রচুর গুরুকুল তৈরি হয়েছে দেশে, এখন প্রচুর ব্রহ্মচর্য আশ্রম তৈরি হয়েছে, মেয়েদের জন্য তৈরি হয়েছে। তুমি সাউথে যাও, তুমি বারাণসীতে যাও, তুমি বিভিন্ন জায়গাতে যাও, প্রচুর এবং খুব ডিম্যান্ড সেই সব স্কুলগুলোতে। 12 বছর ব্রহ্মচর্য
জীবনযাপন, ভোরবেলায় ঘুম থেকে ওঠা, স্তোত্র পাঠ করা, গায়ত্রী মন্ত্র পাঠ করা, যোগাসন করা, অধ্যয়ন করা, রান্না বান্না করা, কাজকর্ম করা, নাচ গান, সমস্ত কিছু একদম সে বৈদিক যুগের মতন এখনই হয়ে গেছে। ভারতবর্ষে বহু স্থানে হয়ে গেছে, এবং ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও এশিয়ার বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে ব্রহ্মচর্য মডেলের প্রতিষ্ঠান। সুতরাং বর্তমান যুগ বলে কোনো নিষিদ্ধ যুগ নেই। এই যে যে কথাগুলো তোমাকে আমি বলছি সেগুলো সনাতন, সেটা শুধু একটা যুগের জন্য নয়। ঋষিরা যে রীতিগুলো এনেছিলেন সেগুলো সনাতন, শুধুমাত্র একটা তাদের যুগের জন্য তারা বলেন এই কথাটা। কারণ এখনকার যে এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা বড় হয়েছি, সেই সিস্টেমটা পুরোপুরি ফেল করেছে, সম্পূর্ণ ফেল করেছে। তুমি একটাও সাকসেস আমাকে দেখাতে পারবে না। সাকসেসফুল তারাই যারা কোনো স্কুলে যাননি, রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইন, এরকম ধরনের লোকগুলো সাকসেসফুল, যাদের স্কুলের কলেজের গণ্ডি বেরোতে হয়নি। তারা মেইন স্ট্রিম এডুকেশন সিস্টেম চাকর তৈরি করে। তাহলে বর্তমান যুগ তো অন্যরকম, আমাদের তো চাকর তৈরি করতেই হবে বললে কোনো আলোচনা শুরুই করা যাবে না। এটা থেকে বেরিয়ে আসতে হবে, একদম অন্যভাবে ভাবতে হবে। শুধু অন্যরকমে পাল্টাবে বললে হবে না, নিজেকে পাল্টাতে হবে। এটার উপরে আমি বারবার জোর দিচ্ছি। আমি যদি মনে করি, সত্যি সত্যি বিশ্বাস করি যে এই স্কুল কলেজে ছেলে মেয়ে মানুষ হয় না। আর মানুষ হওয়া মানে কি? চরিত্রবান হওয়া, বিবেকবান হওয়া, শ্রদ্ধাবান হওয়া, এগুলো হয় না। তাহলে আমি স্কুল কলেজে পড়াবো কেন ছেলে মেয়েকে? আমি অন্যভাবে তাকে শেখাবো, অন্যভাবে তাকে সে বড় হবে। আমি অন্যরকম কিছু এক্সপেরিমেন্ট করবো, সেরকম এক্সপেরিমেন্ট অনেক বাবা মারাই করে, যাদের সাহস আছে তারা অনেকেই করে। বর্তমান যুগটি মাথা খামিও না, নিজেরা কি পাল্টাতে পারো সেটা দেখো। মাইক্রোফোনটা নেই। হ্যাঁ, আমি স্বপন কুমার বিশ্বাস, বাংলাদেশ। ও এখানে একটা প্রশ্ন ছিল না? আমার হ্যাঁ, এটা এই যে জীবের জন্ম মৃত্যু, এই যে চক্র, আমার এই দেহটা আছে, দেহটা একদিন থাকবে না। আমার এই দেহ যে সূক্ষ্ম দেহটা বেড়ে যায়, এইটা পরবর্তী একটা জীবনকে পরিপূর্ণ করে নিচ্ছে। এই যে মাঝখানের যে জায়গাটা, যে পরিক্রমাটা, কিরকম ভাবে কি মাঝখানের পরিক্রমাটা তার পরবর্তী যে জীবনটা নেবে, হ্যাঁ, এই যে মাঝখানে একটা তার ক্ষেত্র তৈরি হয়, তার ক্ষেত্রে অপেক্ষা করতে হয় তাকে। কিভাবে ঢুকছে? পুরুষের শুক্রের মধ্যে দিয়ে ঢুকছে সে। কিভাবে ঢুকতে যাচ্ছে? শস্যের মধ্যে থেকে, যে শস্য, যে খাদ্য, যে অন্ন আসছে তার মধ্যে থেকে শুক্র তৈরি হচ্ছে। শুক্র কিভাবে তৈরি হয়? আমাদের খাদ্যের মধ্যে দিয়ে তৈরি হয়, এই পঞ্চভূত দিয়ে তৈরি হয়। তাহলে শস্যের মধ্যে সেই বীজ আসছে, সেই শস্যের মধ্যে, আর সেই বীজটা মানে তোমার ইয়ে হচ্ছে, ভাইব্রেট করছে, বেশি ভাইব্রেট করছে চন্দ্রালোকে, বৃষ্টির জল এবং চাঁদের আলোয় সেই বীজটা প্রাণবন্ত হয়ে উঠছে, করে শস্যের মধ্যে ঢুকছে। সেই শস্য যখন অন্ন হয়ে পুরুষের পেটে যাচ্ছে, তখন সেই বীজটা রিলিজ হচ্ছে। সেটা মাত্র একটা নয়, এরকম লক্ষ লক্ষ বীজ। প্রতিবার যখন নারী এবং পুরুষের মিলন হচ্ছে, হাজার হাজার বীজ জন্ম নেওয়ার চেষ্টা করছে। আর সেই নারী তখন সিলেক্ট করছে, না জানে, এগুলো সব কোনো সচেতনভাবে কেউ করতে পারে না। নারীর মধ্যে যে প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি তখন সিলেক্ট করছে যে কোন বীজ নির্বাচিত হবে, এবং সিলেক্ট করছে সেই সময় নারী এবং পুরুষের যে মিলিত ভাব, সেই মিলিত ভাব অনুযায়ী সেই সিলেকশনটা হচ্ছে। তখন অনেকে আবার চান্স পেল না, চেষ্টা করলো অনেকেই, হয়তো 50,000 বীজ আছে, তার মধ্যে 49,499টা ফেল করে গেল, একজন মাত্র পাস করলো, জন্ম নিতে পারলো। মানে কত লড়াই হচ্ছে, কত কম্পিটিশন হচ্ছে।
জন্ম নেওয়ার জন্য। আবার তারা আবার যখন পরে নারী পুরুষ মিলন হচ্ছে, আবার তারা চেষ্টা করছে, এরকম বারবার বারবার করতে 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 জন্মটা হচ্ছে। কিন্তু সবটাই তাদের কোনো নিজেদের যে চেষ্টা তা না, এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম। ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু ওই যে মাঝখানে পরে জন্মের পরে তোমার কর্মের পরে তোমার শাস্তি হবে, তোমার নেগেটিভ যেতে হবে, আগুনের যেতে হবে না, যে শাস্তি বা যে পুরস্কার সেটা শরীরেই হয়। আবার যখন সে জন্ম পাবে, যখন তার শরীর আসবে, তখনই তার কর্মের যে ফল সে ভোগ করবে। সূক্ষ্মতে কিছু ভোগ করা যায় না, সূক্ষ্মতে সাধনা করাও যায় না, সূক্ষ্মতে আরো কিছু পরিবর্তন করা যায় না। সাধারণত সাধারণ নিয়মে আমি যদি ধরা যাক একটা স্তর অব্দি আমি সাধনা করে থাকি আজকে, আর আমি দুম করে সেই সাধনা করে মরে গেলাম, আমি ভাবলাম বাকিটা আমি সূক্ষ্ম শরীরেই করে নিতে পারবো, হয় না। আমাকে আবার স্থূল শরীরেই আসতে হবে ওই বাকি সাধনাটা সম্পূর্ণ করার জন্য। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল, ওটা করিনি। আচ্ছা, জিজ্ঞাসা করেছে, হ্যাঁ সে নেই। আচ্ছা, কে জিজ্ঞাসা করেছে নিজেকে চিনব কি করে? নিজেকে চিনব কি করে? নিজেকে চিনব বলতে নিজেকে চিনতে চাও কেন? তুমি বলো, তোমাকে জিজ্ঞাসা করছি আমি, তুমি নিজেকে চিনতে চাও কেন? কেউ তোমাকে বলেছে নিজেকে চিনতে? মহারাজ কেউ বলেন। তোমার নিজে থেকে মনে হচ্ছে নিজেকে চিনবো? হ্যাঁ মহারাজ। তোমার কেন মনে হয় তুমি নিজেকে চেনো না? তোমার নাম কি? আমার নাম প্রসেনজিৎ পাল। কি? প্রসেনজিৎ পাল। প্রসেনজিৎ পাল। এই তুমি তো নিজেকে চেনো, তোমার নাম প্রসেনজিৎ পাল। আমি অ্যাকচুয়ালি আমার ভেতরের যে কনসিয়াসনেস ওটাকে জানতে চাই কি আমি কনসিয়াসনেস ভেতরে, কনসিয়াসনেস ভেতরে আছে কি করে জানলে? বাইরে নেই? বাইরে আছে আমার কনসিয়াসনেস। তোমার কনসিয়াসনেস এরকম হয় যে তোমার একটা আলাদা কনসিয়াসনেস, আমার একটা আলাদা কনসিয়াসনেস? না, ওরকম হয় না। তাহলে এই যে তুমি প্রশ্ন উত্তর দিচ্ছ আমার, তুমি ভাবছো, এই তুমি চিনছো, ক্রমাগত প্রশ্ন করো নিজেকে, তোমার শব্দগুলোকে দিয়ে প্রশ্ন করো। আমার কনসিয়াসনেস হয় না, কনসিয়াসনেসের আমি, তুমি কনসিয়াসনেস প্রডিউস করোনি। এইটা বিজ্ঞানীরা খুব বলার চেষ্টা করে এখন, জলবিজ্ঞানীরা, যে ব্রেন কনসিয়াসনেস প্রডিউস করেছে। আধ্যাত্মবিজ্ঞানী উল্টো কথা বলে, কনসিয়াসনেসের জন্যই এই জগৎ সৃষ্টি হয়েছে। অর্থাৎ ব্রেন ইজ আ প্রোডাক্ট অফ কনসিয়াসনেস, কনসিয়াসনেস ইজ নট আ প্রোডাক্ট অফ দ্য ব্রেন। চৈতন্য, তুমি হয়তো একটা চেতনায় আছো, তুমি এখন প্রসেনজিৎ পাল চেতনায় রয়েছে। চেতনা মানে একটা, তাদের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে, তার শরীর রূপ উপাধি রয়েছে, নাম রূপ উপাধি, এটা তোমার চেতনা। সেই চেতনা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা। তোমার চেতনা, আমার চেতনা, তার চেতনা, ওর চেতনা, আমাদের প্রত্যেকের চেতনা আলাদা আলাদা। কেউ হয়তো শুধু ভাবছে কি খাবো আর কি ভোগ করবো আর মানে কি একটা যৌন মিলন করবো, সে রয়েছে পশু চেতনায়। সে মানুষ শরীর হয়েও পশু চেতনায় রয়েছে। কেউ হয়তো কবি, ভাবছে পরের কবিতার লাইনটা কি লিখবো, সে কবি চেতনায় রয়েছে। বুঝতে পারছি? তো যে যার নিজের চেতনায় রয়েছে, কিন্তু সেই চেতনার গতি কোন দিকে? চৈতন্যের দিকে। সেই চৈতন্য কিন্তু তোমার আমার নয়, আমরা সেই চৈতন্যের। চৈতন্যের তুমি, চৈতন্যের আমি। তাহলে নিজের চেতনাকে চৈতন্যমুখী করে দাও, তখন নিজের প্রকৃত সত্তাকে চিনবে। মানে যেটা তোমার চিনছো বলে মনে হচ্ছে তাকেই প্রশ্ন করো যে আমি এখন প্রসেনজিৎ পাল, কারণ আমার এই নামটা দেওয়া হয়েছিল তাই। তার আগে আমি কি ছিলাম? তার আগে আমার কোনো নাম ছিল? নিজেকে প্রশ্ন করো। আমার পদবী পাল, কারণ আমার বাবা পাল আছেন তাই। কিন্তু এই নাম এবং পদবী ছাড়া
এর আগে আমি কি পরিচয়হীন ছিলাম? আমাকে কোনো অস্তিত্ব ছিল না? কি অস্তিত্ব ছিল? তখন কি আমি শরীর ছিলাম? তখন কি আমি মন ছিলাম? তখন কি আমি স্বভাব ছিলাম? এই প্রশ্ন করতে করতে চিনতে শুরু, মানে চেনাটা একদিনে হয় না। একটা মানুষকে চেনাটা যেমন একদিনে হয় না। আজকে হয়তো তোমার সাথে আমার পরিচয় হলো, তারপরে যত তোমার সাথে মেলামেশা হবে তত তোমাকে আমি চিনবো, তুমি আমাকে চিনবে। ঠিক তেমনই তোমার এই প্রসেনজিৎ পাল, যেটুকু তুমি জানো যে আমি একটা পুরুষ মানুষ, আমি একটা বাঙালি, আমি অমুক জায়গায় থাকি, আমার নাম প্রসেনজিৎ, এই নিজেকে যেটুকু জানো সেই জানাটাকে দিয়েই শুরু করো। আরো জানার চেষ্টা করো এই আমার শরীরটার মধ্যে কি আছে। রিড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর বডি। আমাদের গুরু মহারাজ বলতেন প্রথম স্টেপ, তোমার শরীরের যে ভাষা, বসো না বসো, তোমার শরীরের যে ভাষা, সেই ভাষাকে পড়ো, জানবে এটা শুধু তোমারই শরীরের ভাষা, এটা আবার অন্য কারোর সাথে মিলবে না। কিন্তু অন্য সবার সাথে সবার শরীর বাহ্যিকে মিল, দুটো চোখ, নাক, মুখ, দুটো কান, দুটো হাত, দুটো পা, মাথা, কপাল, এগুলো বাহ্যিকে মিল। ভিতরেও অর্গানিক্যালি মিল, অর্থাৎ সাধারণত সব শরীরগুলোতেই হার্ট এক জায়গায় থাকে, কিডনি একই জায়গায় থাকে, লাংস একই জায়গায় থাকে, সেইগুলোতে মিল। কিন্তু এর থেকে আরো গভীরে শরীরের যে স্বভাব, তোমার সাত্ত্বিক শরীর, রাজসিক শরীর না তামসিক শরীর, অ্যাথলেটিক বডি, বটল বডি, কি বডি, নানা রকমের শরীর, নানা রকম শরীরের চরিত্র। সেই শরীর বুঝে তোমার খাওয়া দাওয়া, সেই শরীর বুঝে তোমার জীবনযাপন, সেই শরীর বুঝে তোমার নিদ্রা, তোমার বিশ্রাম, তোমার কর্ম, তোমার বৃত্তি। অন্য কারোর সাথে না মিলবে না হয়তো, তাতে কোনো অসুবিধে নেই। তাই জন্যই তোমাকে যখন কোনো বলবে, মানে বিদেশি বিজ্ঞানীরা বলবে যে ভেগানিজম হচ্ছে সবচেয়ে ভালো, সবার পক্ষে ভেগানিজম, নিরামিষ শুধু নয়, দুধ এবং ছানা ইত্যাদি ইত্যাদি, দুধের সমস্ত প্রোডাক্টও বাদ, ভেগানিজম, সবজি খেয়ে থাকো। অত্যন্ত আনসাইন্টিফিক, অত্যন্ত অবৈজ্ঞানিক। যে বলছে তা হয়তো ভালো, দেখা যাচ্ছে যে পৃথিবীতে রোগ অনেক বেড়ে যাচ্ছে, দলে 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 মানুষ ভেগান হয়ে যাচ্ছে বলে। শরীর যথেষ্ট শক্তি পাচ্ছে না, শরীর যথেষ্ট রোগ প্রতিরোধ করার ক্ষমতা পাচ্ছে না, শরীর যথেষ্ট পুষ্টি পাচ্ছে না। যখন তুমি একটা নিয়ম করতে যাবে সবার জন্য, তখনই প্রকৃতি বিরোধ হবে, মানে বিক্ষুব্ধ হবে। কারণ এটা প্রকৃতির নিয়ম নয়। প্রকৃতির নিয়ম হচ্ছে প্রত্যেকে আমরা আলাদা একে অপরের থেকে। আসলে তোমাকে জানতে হবে তুমি কোথায় আলাদা, তোমার শরীরটা কোথায় আলাদা। শুধু খাদ্যের দিক দিয়েই নয়, তুমি যে সাধনা করবে, কোন শরীরে হয়তো তন্ত্র ভালো হয়, কোন শরীরে হয়তো ক্রিয়াযোগ ভালো হয়, কোন শরীরে হয়তো ভক্তি ভালো হয়, কোন শরীরে হয়তো ধ্যান ভালো হয়, কোন শরীরে হয়তো কর্ম ভালো হয়। তুমি তোমার পক্ষে কোনটা ভালো, তোমার শরীর অনুযায়ী। এবং তোমার শরীর কিসের প্রকাশ বলো তো? তোমার স্বভাবের প্রকাশ। তোমার অন্তরের যে স্বভাব, তোমার যে স্বভাবের জগৎ, তার প্রকাশ হচ্ছে তোমার শরীর। এটাকে বলে স্থূল শরীর, আর মনকে বলা হয় সূক্ষ্ম শরীর, আর ভাবনা এবং বিচারকে বলা হয় কারণ শরীর। তিনটেই শরীর, তিনটে মিলিয়ে স্বভাব। যদি এখনই আমি এখানে বসে বসে আমি এইখানে বসে বসে খুব কুচিন্তা করতে আরম্ভ করি, খুব মানে প্রসেনজিৎ পালকে মেরে ফেলতে হবে খুলে চিন্তা করি, আমার শরীরে তার প্রকাশ হতে আরম্ভ করবে। আমি না চাইলেও, আমি যে কাউকে শেষ করে দিতে চাইছি, আমার মধ্যে যে একটা প্রচন্ড ক্রোধ এবং প্রতিহিংসা তৈরি হয়েছে, এটা আমার শরীরটা থেকেই বোঝা যাবে।
শরীরটা এতটাই মনের কথা ব্যক্ত করে, ভেতরের কথাকে ব্যক্ত করে। সুতরাং কুচিন্তা দিনের পর দিন করতে 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 আমি আমার শরীর পাল্টে দিতে পারি, উল্টোটাও করতে পারি। সুচিন্তা করতে করতে, ঈশ্বর চিন্তা করতে করতে, ভালো চিন্তা করতে করতে আমার মুখের ভাব পাল্টে যাবে, সৌম্য, শান্ত, স্নিগ্ধ, উজ্জ্বল, দেবতার মতন হবে আমার শরীর। যেমন অনেকের মুখ দেখে, আমাদের বিবেকানন্দের মুখ দেখে, সুভাষচন্দ্র বসুর মুখ দেখে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ দেখে কারোর মনে কোনো খারাপ চিন্তা আসবেই না। মা সারদার মুখ দেখে, শ্রী অরবিন্দের মুখ দেখে কারোর মনে কখনো বাজে চিন্তা আসতেই পারবে না, কারণ এত দেবতুল্য তাদের মুখাবয়ব। কেন? সুচিন্তা করে করে। এইভাবে শরীরকে দিয়ে শুরু করো। তোমার শরীরের কি চরিত্র, শরীরের কি সম্ভাবনা, শরীরের কি শক্তি, তারপর তোমার মনের দিকে যাও। মনেও, শরীরেও যেমন যেমন আমরা প্রত্যেকের থেকে আলাদা, মনেও আমরা প্রত্যেকের থেকে আলাদা। মনের যে ধরন, মনের যে গঠন, তা তোমার মনটা কেমন আলাদা, তুমি কেমন, তোমার চিন্তা কেমন, তোমার ইচ্ছা কেমন, তোমার অনিচ্ছা কেমন, সেইটা বুঝে 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 তুমি চলো। সবাই বলল যে চল ওখানে যাই, তোমার মন সায় দিচ্ছে না, তুমি মনের বিরুদ্ধে গেলে, গিয়ে ঠকলে। সবাই মানে ওই মেজরিটি দ্বারা প্রভাবিত হইও না। সবাই বলে একটা কোনো মতবাদ, ধরো সেকুলারিজমের মতবাদ, সবাই বলে যে হিন্দু, ইসলাম, খ্রিস্টানিটি সবই তো সমান, সবাই বলে। আমিও বলবো, আমি একটু ভাববো সমান কি, সবই কি এক? নিশ্চয়ই কিছু পৃথক কিছু আছে। জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সবাই বলছে বলেই মানবো কেন? এই যে মেজরিটির দ্বারা প্রভাবিত হয়েও না। প্রত্যেকটা মন ইউনিক, প্রত্যেকটা চাহিদা আলাদা। মন মানে চাহিদা, সেটাকে বোঝো। সেই মনের চাহিদা সবসময় তুমি অনুসরণ করো তা বলছি না, কিন্তু মনের চাহিদাটাকে বোঝো। আমার মন কি চায় সেইটা বোঝো। মনের সব চাওয়া মেটাতে হবে এমন দরকার নেই। দুষ্টু ছেলে অনেক কিছু চায়, মা কিন্তু সব বায়না পূরণ করেন না, কারণ মা জানেন ছেলের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু মা জানেন যে আমার ছেলের চাহিদাটা এইরকম ধরনের, আরেকটা ছেলের চাহিদার থেকে অন্য রকম। সেইটা তুমি জানো যে আমার মনটাকে আমি জানছি তার চাহিদা দিয়ে, আর মনের চাহিদাটাকে আমি আস্তে আস্তে ঈশ্বরমুখী করার চেষ্টা করছি। তাই গুরুর দিকে, সাধুর দিকে, ঈশ্বরের দিকে, সৎ কথার দিকে, প্রবচনের দিকে, সৎ আদর্শের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে হচ্ছে নো ইয়োরসেলফ। মন এবং শরীরের পরে কি থাকে? অহংকার। অহংকার, আমি। এই আমিটা কোত্থেকে আসছে তাকে দেখো। আমিতেও তুমি দেখবে তুমি আর 5টা লোকের থেকে আলাদা। আমি যে অহংকারের যে প্রকাশ, মহিষাসুর রূপ পাল্টায়। তার মানে কি বলতো? বারবার বারবার তিনি নতুন নতুন অহংকার নিয়ে মায়ের সামনে আসেন, নতুন ধরনের অহংকার নিয়ে তিনি মাকে ডমিনেট করার চেষ্টা করেন, ভয় দেখানোর চেষ্টা করেন। আমরাও তো এটা করি, আমরাও সেটা করি। হয়তো দেখবে কোনো একজন স্ত্রী তার স্বামীকে বলছে আমাকে এটা কিনে দাও না, ও না 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 আমার টাকা পয়সা নিতে পারবে না, বলে যাবো, এখন কিছু খরচার সময় আর হবে না। আমার তুমি কোনো কথাই শোনো না, পাল্টাচ্ছে, টোনটা পাল্টাচ্ছে। প্রথমে নরম করেছিল, তা আস্তে আস্তে টোনটা পাল্টাচ্ছে। তুমি তো মায়ের কথা শোনো, তুমি সবার কথা শোনো, মন কিছু চাইলে সঙ্গে সঙ্গে তাকে দিচ্ছ, অথচ আমি কিছু চাইলেই তোমার সবসময় না আস্তে আস্তে করে বলে এখন তুমি সব বায়না করো না, পরে দেখা যাবে, এখন নয়, তখন তখন স্বামী অনড় হয়ে যাচ্ছে, আরো পাল্টাবে, দেখো কাঁদতে আরম্ভ করবে। তুমি আমার দিকে ফিরেই তাকাও না, সে আমাকে অবহেলা করছো, আমাকে অবজ্ঞা করছো, পাল্টাতে হবে। তুমি নিজেই বুঝতে পারো আস্তে 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 তুমি ট্র্যাপড হয়ে যাচ্ছ। তো
তোমাকে রাজি হতেই হবে শেষ পর্যন্ত। এই যে সঙ্গে সঙ্গে রূপ পাল্টাচ্ছে, দশমহাবিদ্যা, এই দশমহাবিদ্যা রূপী দেখিয়েছিলেন শিবকে সতী। শিব যখন বললে যে না এখন বাপের বাড়ি যাওয়া হবে না, এখন দক্ষ তোমাকে আমন্ত্রণ করেনি বা আমাকে আমন্ত্রণ করেনি, তো কি করা যাবে, আমাদের ডিগনিটি আছে তো, আমরা বিনা আমন্ত্রণে সেখানে যাব? মানে কেন আমন্ত্রণ করেনি বাবা তোমাকে? এরকম একটা যজ্ঞ করছেন, সেখানে তিনি তার জামাইকে আমন্ত্রণ করবেন না? না তুমি যেও না, আমার মনে কুট গাইছে, আমার হচ্ছে ভালো কিছু হবে না। তখন বলা হলো, শাস্ত্রে কি বলা হচ্ছে, তিনি দশমহাবিদ্যা রূপ ধারণ করলেন, মানে 10টা মায়ের রূপ দেখালেন তিনি। শিব তখন হাত জোর করে বললেন ঠিক আছে বাবা, বন্ধ করো, যাও। ঠিক সেরকম যেমন নারীর অনেক রূপ আছে, নিজেকে দেখাতে পারে। নারী কখনো জায়া, কখনো জননী, কখনো কন্যা, কখনো বন্ধু, কখনো ভয়ঙ্করী। দেখো যত ভয়ঙ্করী রূপ সব মেয়েদের দিয়ে। আজকে যে আর্য করে ঘটনাটা ঘটেছে, সবচেয়ে মানে খেপে উঠছে, দেখো মেয়েরা খেপে উঠছে। এটাই তো দরকার, কারণ পুরুষের শত্রু গায়ের জোর বেশি হলেও মেয়েরা যখন খেপে যাবে তখন পুরুষ কেঁচো হয়ে যায়। গায়ের জোর দিয়ে সবটা হয় না, কেঁচো হয়ে যায়। পাণ্ডবরা তো মাঝে মাঝেই যুদ্ধ করে কি হবে, থাক আর যুদ্ধ করবো না, এত বছর বনবাস, ভালোই তো আছি, বেশ গান্তি গান্তি কথা বলতো। ওদেরকে সবাইকে তাতিয়ে রাখতেন কে জানো? দ্রৌপদী। ও ভুলে গেলে? এর মধ্যেই সেই পাশা খেলার দিনটাকে ভুলে গেলে? তোমাদের খুব ভালো লাগছিল না এই দৃশ্যটা দেখতে? এমন বললো তখন আবার চম্বানে উঠল। তাই যদি হচ্ছে, যখন যে দেশে দেখবে যখনই পরিবর্তন হয় না, রাস্তায় নেমে আসে মেয়েরা, তখনই পুরো বোঝা যায় এবার পরিবর্তন হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে ভয়ঙ্করী হয়ে ওঠে যখন তারা। কারণ পরিবর্তনের জন্ম দেয় মেয়েরাই। এই জগতে নতুন একজন শিশুকে নিয়ে আসছে কোনো একজন মাই। তাই জন্য মেয়েদের অনেক রূপ, তেমন পুরুষের অনেক রূপ আছে। পুরুষের অহংয়ের রূপ, আর মেয়েদের রূপটা অন্য ধরনের। ওটি অহং নয়, ওটা অহং না, ওটা ব্যক্তিত্বের মধ্যেই রয়েছে তার। আর পুরুষের অহং রয়েছে, সেই নানা রকম অহংকার। তুমি নিজের অহংকারটাকেও যখন তুমি দেখতে আরম্ভ করবে, তুমি কোথাও দেখলে যে তুমি নরম হয়ে গেলে, কোথাও দেখলে যে তুমি একটু বলিষ্ঠ হয়ে উঠলে, কোথাও দেখলে তুমি একটু আমতা আমতা করছো, কোথাও দেখলে তুমি নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছো, কোথাও দেখলে তুমি শিশুর মতন হয়ে গেলে, কোথাও তোমার কোনো একজন ছোট ছোট ছেলের কাছে নিজেকে একজন বৃদ্ধ বাবার মতন মনে হচ্ছে, নানা রকম তোমার রূপ যখন দেখছো, তুমি যখন ঠিক সেই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু একটু পরে ফিরে গিয়ে দেখছো, বেশ আমি তো ওই জায়গাতে এইরকম একটা ভূমিকা পালন করলাম, কোথাও আমি পরিচালনা করছি, কোথাও আমি পরিচালিত হচ্ছি। তখন নিজেকে দেখছো, তুমি যে পরিচালক হিসেবে নিজেকে দেখছো, আবার পরিচালিত যখন হচ্ছ তখন সেই রূপেও তুমি নিজেকে দেখছো। এইবার দেখো কে দেখছে, এই দ্রষ্টাটি কে, সেটা কিন্তু আর অহং নয়, সেটাই তোমার আসল সত্তা। সেখানে তুমি চৈতন্যময়, সেখানেই তুমি দ্রষ্টা, তুমি সাক্ষী স্বরূপ, এই ব্রহ্মস্বরূপ, তুমি নিত্য, শুদ্ধ, মুক্ত। সেই যে দ্রষ্টা সত্তা, তার কোনো মৃত্যু নেই, তার কোনো ক্ষয় নেই, তার কোনো জন্মান্তর নেই, সেটাই তুমি আসল। এইভাবে দেখতে দেখতে নিজেকে চিনতে পারো।